ঘড়িতে সময় সকাল ৮টা মানেই মর্নিং সুপার প্রাইম টাইমের সময় ৮টায় আট খবর আট রিপোর্টার এক্সক্লুসিভ আপনাদের সঙ্গে রয়েছি সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আমি রুমেলা। রাজৌরির দিকে শুরুতে নজর রাখবো। রাজৌরিতে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় জখম এক জওয়ান, বড় সড় নাশকতার ছক বানচাল সেনার। ভোর ৩টে নাগাদ সেনা ছাউনিতে হামলা জঙ্গিদের, সেনাবাহিনীর পাল্টা গুলি পালায় জঙ্গিরা। এলাকা জুড়ে সার্চ অপারেশন বাহিনী। অন্যদিকে আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ হবে আগামীকাল। তার আগে রবিবার বসেছিল সর্বদলীয় বৈঠক। সেখানে কেন্দ্রকে একযোগে চাপে রাখার চেষ্টা করেন বিরোধী জোটের নেতারা। নিট বিতর্ক থেকে শুরু করে কাঁওয়ার যাত্রা, বিভিন্ন ইস্যুতে সরব হতে দেখা যায় তাদের। বৈঠকে বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ারও দাবি জানানো হয়। অধিবেশন চলাকালীন এইসব ইস্যুতে ঝড় তুলতে পারেন বিরোধী সাংসদরা। সেটা আঁচ করে সংসদ সুষ্ঠুভাবে চলার জন্য বিরোধীদের কাছে আর্জি জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আমরা কথা বলবো, জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই আজ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন, বলা ভালো লোকসভা নির্বাচন পরবর্তী এই অধিবেশন অত্যন্ত সিগনিফিকেন্ট। বিরোধী সাংসদরা কি কি বিষয়ে সুর চড়াতে পারেন? দেখো, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি এবং গতকাল যে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বিরোধীরা কোন কোন ইস্যুতে তারা আলোচনা চাইছেন সেই বিষয়টি তারা স্পষ্ট করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম যেটি কানোয়ার যাত্রাকে কেন্দ্র করে যেভাবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সরকার একটি নির্দেশিকা জারি করেছে, সেই বিষয়টি সংসদের অভ্যন্তরে তুলবে বিরোধীরা। এর পাশাপাশি আরো একাধিক ইস্যু রয়েছে, তার মধ্যে যেমন শিক্ষাক্ষেত্রে নিট রয়েছে এবং নিট ইস্যুতে সরকারের ব্যর্থতাকে একেবারে চোখে আঙুল দিয়ে বিরোধীরা দেখাতে তৈরি এবং স্পেশাল স্ট্যাটাসের দাবি জানাতে পারে এই মুহূর্তে এনডিএ শরিক দলগুলি, যেটা অন্যতম বড় কাঁটা হিসেবে সামনে আসবে, অর্থাৎ জেডিইউ এবং তার পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর যে দল, যে তারা যদি এই দাবি তোলে তাহলে সেটা সরকারের পক্ষে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও মণিপুর ইস্যু রয়েছে, আনএমপ্লয়মেন্ট রয়েছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় রাজ্যগুলির যে দাবি দেওয়া, সেই রাজ্যগুলির দাবি দেওয়া মিলছে না, সেই বিষয়টি রয়েছে। অর্থাৎ একাধিক ইস্যু কিন্তু আজকে রয়েছে যেদিকে আমাদের নজর থাকবে এবং যেদিকে আমরা মূলত সব থেকে বেশি নজর আজকে থাকবে তা হচ্ছে আজকে ইকোনমিক সার্ভে রিপোর্ট প্রকাশ করা হবে এবং সেই ইকোনমিক সার্ভে রিপোর্টের মধ্যে দিয়ে বাজেট কোন দিকে এগোতে চলেছে তারও একটা ইঙ্গিত স্পষ্ট হতে চলেছে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। বাজেটের আগে সংসদে দেশের অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দেশের অর্থনীতির হাল তুলে ধরা হবে রিপোর্টে। এবার যে খবরের দিকে নজর রাখবো, কুলতলির সাদ্দাম সর্দারের নামে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আর এরই মধ্যে এবার সাদ্দাম এবং তার বাড়ির সুড়ঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় স্বরাষ্ট্র দপ্তরের থেকে একাধিক বিষয় নিয়ে জানতে চেয়ে রিপোর্ট তলব করল রাজভবন। কথা বলবো দীক্ষা ভুইয়া, প্রতিনিধি রয়েছেন সঙ্গে। দীক্ষা, দেখো, আমরা জানি 15 তারিখে সাদ্দাম সর্দারের কুলতলির বাড়িতে একটি সুড়ঙ্গ খুঁজে পাওয়া যায় এবং ফেক গোল্ড কেসে, সেই নিয়ে এবার রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করলেন। তিনি জানতে চেয়েছিলেন গত কয়েক মাসে বা বলতে পারি যে সন্দেশখালী থেকে যে শুরু হয়েছে বনগাঁ, ভূপতিনগর এবং কুলতলি, প্রত্যেকটা জায়গায় পুলিশ কর্মীরা বা যেখানে কেন্দ্রীয় এজেন্সি তারা আক্রমণের শিকার হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি জানতে চেয়েছেন যে কি করে একটি সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ গিয়ে মাদলা নদীতে গিয়ে উঠেছে সুন্দরবনের, সেখানে ইন্দো বাংলাদেশ বর্ডার রয়েছে, এইরকম একটি জায়গায় টানেল রয়েছে যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে, যেটা ন্যাশনাল সিকিউরিটি অর্থাৎ দেশের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগজনক। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেই তিনি রাজ্য সরকারের কাছে তথা স্বরাষ্ট্র দপ্তরের কাছে বেশ কয়েকটি জিনিস জানতে চেয়েছেন। তার মধ্যে রয়েছে যে এই সাদ্দাম সর্দারের যে টানেলটি, সেই টানেলের আর কোনো টানেল রয়েছে কিনা এবং সেখানে পুলিশের কোনো ফেলিওর রয়েছে কিনা, ইন্টেলিজেন্স ফেলিওর রয়েছে কিনা, এবং প্রত্যেকটা বিষয়ে প্রায় তিনি একেবারে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এই ঘটনা উদ্বেগের, এমনই মনে করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্নের থেকে যে রিপোর্ট তিনি চেয়েছেন, সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে কোনো পদক্ষেপ কি হয়, নজর থাক দীক্ষা। 2050 সাল নাগাদ বয়স্কদের জনসংখ্যা দ্বিগুণ হবে ভারতে, এমনই পূর্বাভাস রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক সংস্থা UNFPA। বয়স্কদের জন্য রিপোর্টে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের উপর বাড়তি গুরুত্ব।
নজর রাখবো বেলগাছিয়ার পাইকপাড়ায় প্রমোটারি নিয়ে বিবাদ ঘিরে কাঠগড়ায় তৃণমূল নেতা। অভিযোগ দেবত্ব সম্পত্তির ওপর প্রমোটিংয়ের প্রতিবাদ করা এক মহিলাকে মারধর করছেন উত্তম হালদার, যিনি আবার সম্পর্কের 4 নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর গৌতম হালদারের ভাই। জিতপুর থানায় মহিলার অভিযোগের ভিত্তিতে উত্তমের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়। উত্তম আপাতত জামিনে মুক্ত যা জানা যাচ্ছে। উনি একদমই নির্দোষ নন। উনি পাড়ার সমস্ত লোককে চমকিয়ে রাখেন, নিজের প্রভাব বিস্তার করে রাখেন এবং উনি এটা বহুবার করেছেন। কোনো আগে মুখে বলেছেন, মুখে হুমকি দিয়েছেন, এবারে উনি নিজের কার্যসিদ্ধি করলেন, আমাকে মারলেন। উত্তম আপাতত জামিনে মুক্ত। অভিযোগের 4 দিন পর মুখ খুলে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি। এই সঙ্গে তার বক্তব্য যে এই যে ঘটনা, যে মহিলাকে ঘুষি মারার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল দেবত্ব সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদের জেরে, সেই ঘটনায় তিনি বলছেন যে মহিলার তরফ থেকেই প্ররোচনা এসেছিল, তার কলার প্রথম ধরা হয় এবং তিনি কোনোভাবেই সেই মহিলাকে নিগ্রহ করেননি। দেবত্ব সম্পত্তি বলছে ঠিকই, উনি বলছে, উনি অনেক কিছুই বলেছেন, যে কটা সম্পূর্ণ মিথ্যে তথ্য সেটা আমি প্রমাণ করে দেবো। ওটা মানে আপনি বলছেন আপনাকে প্ররোচনা দেওয়া হয়েছিল, আপনি আগের থেকে গায়ে হাত তোলেন, মানে আপনি গায়ে হাতই তোলেন? আমি হাতই তুলিনি, যা করেছে আমাকে হেনস্থা করেছে ওরা স্বামী স্ত্রী মিলে। আমি ওর গায়ে টাচই করিনি। ওর নিয়ে যে আমার ছাতাটা ধরেছিলাম ওটাই ওকে আমার টানাটানি করতে গিয়ে লেগেছে। যে ছাতার বার দিয়ে আমার এখানে লেগেছে সেটা একদমই সব মিথ্যে কথা। উনি আমাকে মেরেছেন এবং প্রথমে মেরেছেন, আমি বাঁচার জন্য ওনার কলার ধরেছিলাম এবং উনি আমাকে বাজেভাবে মারছিলেন, যার কারণের জন্য আমি বাঁচার জন্য যতটুকুনি হাত পা ছুঁড়েছি তাতেও আমার হাত নখ লেগে ওনার গলায় কেটে গেছে। ও হচ্ছে বিজেপি দলের একটা সেলে আছে, যুক্ত আছে। তা আমাকে দীর্ঘদিন ধরে আমাকে উত্তপ্ত করতো যে বিজেপি এলে দেখে নেবো তোমাকে। এসব বাজে কথা, এসব নিজে বাঁচার জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজে যে প্রভাবশালী, নিজের রাজনৈতিক পিঠ বাঁচাবার জন্য, নিজের রাজনৈতিক পজিশন বজায় রাখার জন্য এইসব তকমাগুলো লাগাচ্ছে। দেখুন, এই গতকালই 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের বার্তা দিয়েছেন, মহিলাদের সম্মান জানাতে হবে, কোনো অন্যায় করা চলবে না। এরপরও নিজের অবস্থানে অনড় উত্তম। উল্টে প্রতিবাদী মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। অন্যায় করবেন না, অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি, মা বোনেদের সম্মান দেবেন। কি বলবেন আজের এই দিদির বক্তব্যের পর বা দলনেত্রীর বক্তব্যের? প্রশাসন দেখে নেবে, এটা আমার কোনো বক্তব্য নেই। আমিও চেষ্টা করছি, আমিও আত্মরক্ষার জন্য চেষ্টা করছি, সবাই করে, এটা আইন প্রশাসন দেখে নেবে। এখনো অশান্ত বাংলাদেশ, আর এর মধ্যেই বাংলাদেশে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের ফিরিয়ে আনার ব্যবস্থা করল ভারত সরকার। ইতিমধ্যেই সেই দেশে আটকে থাকা 4500 বেশি পড়ুয়াকে গত দুদিনে বাংলাদেশের বিভিন্ন শহর থেকে ভারতে ফিরিয়ে এনেছে বিদেশ মন্ত্রক। প্রতিবেশী দেশের পড়ুয়াদেরও ফিরিয়ে আনতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। আর এদিকে নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা মমতা। 21-এর মঞ্চ থেকে বললেন, নিয়োগ করতে গেলেই বাধা বাম কংগ্রেস বিজেপি, কিছু হলেই একটা করে পিআইএল করে দিচ্ছে। বিজেপি আন্দোলনে পারে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে, একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও, না উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন, আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। উনি তো কখনো সত্য কথা বলেন না, সুতরাং উনি ওর স্বভাবজাতে মিথ্যা কথা বলেছেন। 10 লক্ষ চাকরি বাবুর হাতে আছে, এতদিন সেই চাকরি দিলেন না কেন? উনি চাকরি বিক্রি করবেন সেটা তো হতে দেবো না। সুতরাং উনি যতই চেষ্টা করুন না কেন, যদি সৎভাবে নিয়োগ করতে পারবেন, যা উনি পারবেন না, তাহলে নিয়োগপত্রের ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু বাংলার যুবকদের কাছে আমার দাবি হচ্ছে, আপনারা রুখে দাঁড়ান। আপনাদের বারবার উনি প্রতারিত করছেন, মিথ্যে কথা বলছেন।
আপনাদের সময় এসে গিয়েছে রুখে দাঁড়াবার। সমস্ত বাংলার যুবকদের দুর্নীতিগ্রস্ত করে তোলার চেষ্টা করছেন। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুবা তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক করেছিলেন এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখো, তোমাদের চাকরি হবে। কয়েকজনকে চাকরি দিয়েছেন, সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন কোন ডিপার্টমেন্টে কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। মদনদা বললে মানতাম, কিসের এফেক্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মদনদার কথা বলে, আমি তো সেটা বলতে পারি না। চরম অসুস্থতার লক্ষণ, এক কথা এটাই বলতে পারি। 10 লক্ষ সরকারি চাকরি আছে, ভালো, চরম অসুস্থতার লক্ষণ। ভীষণভাবে মানসিক অস্থির না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না। আমার মনে হয় ধাক্কাটা পরিবার থেকেই আসছে।